আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের এই ভিডিওটাতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে স্পেশালি ভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য, যারা সামনে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা। তারা সবাই জানো যে ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। ভার্সিটিতে কী করে না, ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। ক্যালকুলেটর ছাড়া তোমাদের ক্যালকুলেশন করতে হয়। তো কীভাবে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশনটা সহজভাবে শেখা যায়, আজকে আমরা এই ভিডিওটাতে তাই দেখব। তো আমাকে আমার অনেক ছোট ভাইরাই জিজ্ঞেস করে যে ভাইয়া আমি তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, তো আমার ঢাকা ইউনিভার্সিটিও পরীক্ষা দেওয়ার শখ আছে, বা আমার ঢাকা ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিতে হবে, অন্যান্য ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিতে হবে, কিন্তু আমি তো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে অভ্যস্ত। তো আমি অতি সহজে কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেটর ছাড়া হ্যান্ড ক্যালকুলেশনটা শিখতে পারি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি। তো অনেক কিছু মিলে ভাবলাম যে আচ্ছা একটা ভিডিও বানানো যাক, যেখানে আমরা অনেক সহজে বা হ্যান্ড ক্যালকুলেশনে অনেক হ্যাকস দেখতে পারবো, যেখানে আমরা সুন্দর মতো হ্যান্ড ক্যালকুলেশনটা শিখতে পারবো অনেক তাড়াতাড়ি। তো আসলে আমি এই ভিডিওটাতে তোমাদেরকে একটা ওয়ে দেখাই দিব কিভাবে তোমরা হ্যান্ড ক্যালকুলেশন সহজভাবে করতে পারো। বাট আসলে হ্যান্ড ক্যালকুলেশন তো আর আমার এক ভিডিওতে দেখে তোমরা পারবা না, তোমাদের অনেক প্র্যাকটিস করা লাগবে। যে উই অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো হ্যাঁ, অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা। ধরো হচ্ছে ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটাগুলো খুলবা, ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা খুলে তুমি ক্যালকুলেটরটা দূরে ফালাই দিয়ে নিজে নিজে হাতে ক্যালকুলেশন করতে করতে সলভ করতে করতে যাবা, তাহলে দেখবে এক না এক সময় তোমাদের আর হাতে ক্যালকুলেশন নিয়ে কোনো রকমের প্যারা হবে না। আচ্ছা, তো বেশি কথা না বাড়ায় আসো চলো আমরা শুরু করি। তো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট হ্যান্ড ক্যালকুলেশন হ্যাকস অ্যান্ড হ্যাঁ, এটা আমাদের চ্যানেল বাইনারি ফিজিক্স নাম। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই ভাইয়া সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন হ্যাকস আর দিস ইজ ফর ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটস। তো চলো, আমরা তো হ্যান্ড ক্যালকুলেশন আর বললেই শিখতে পারবো না। হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য কিছু কিছু মান আমাদের মুখস্থ করা লাগবে। বাট এখানে যেসব মান আছে ভাইয়া, এই মানগুলো অনেক সহজ। মুখস্থ বলতে তোমরা যদি 2-3 বার প্র্যাকটিস করো তোমরা নিজেরাই পারবা যে এইগুলোর মান এত এত, এইটার মান এত এত। তো আসো দেখি যে হাফের মান কত, 0.5, এটা আমরা সবাই জানি। তারপরে 1/3 এর মান কত, 1/3 এর মান হচ্ছে 0.33। তো এইটা কিভাবে বের করলাম আসো একটু দেখি। এই জিনিসটার মানে কি, 1কে 3 দ্বারা ভাগ করা। তো আসো 1কে আমরা 3 দ্বারা ভাগ করি, 3/1। তো 1কে কি 3 দ্বারা ভাগ যায় না। তো ফার্স্টে আমরা কি করতে পারি, একটা দশমিক নিতে পারি। এই দশমিকের জন্য আমরা 1-এর সাথে একটা 0 নিয়ে নিতে পারি। তারপর দেখো 3×3 = 9, তাহলে 3 রে 9 আমরা লিখলাম। এখন বাকি থাকে কত, 1। আবারও দশমিকের জন্য একটা 0 নিতে পারি। দশমিকের জন্য একটা 0 নিলে আবার আমরা কি লিখতে পারি, 3। আবার হবে কত, 9। আবার থাকবে কত, 1। বা এভাবে চলতেই থাকবে, 0.3333 চলতেই থাকবে। তাই 1/3 এর মান আমরা বলতে পারি কত, 0.33। ঠিক সেইমভাবে 1/4 মানের কত, 0.25। এবার 0.25 আমরা কিভাবে বের করলাম আসো এটাও দেখি। 1/4 মানে কি, 1কে 4 দ্বারা ভাগ করা। তাহলে আসো 4কে মানে 1কে 4 দ্বারা ভাগ করি। ভাগ করলে দেখো 1কে কি 4 দ্বারা ভাগ করা যায় না। তো এটার জন্য আবার একটা দশমিক নিই। দশমিক নিয়ে আমরা কি করতে পারি, এখানে একটা 0 নিতে পারি। 0 নিলে দেখো 2 বার যায়, 4×2 = 8, তাহলে হাতে থাকে কত, 2। আবার দশমিকের জন্য এখানেও একটা 0 নিয়ে নিই। 0 নিয়ে নিলে দেখো 4×5 কত, 20। এই যে 20, তার মানে 0। তার মানে 4কে মানে 1কে 4 দ্বারা ভাগ করলে মান আসে কত, 0.25। ওকে, তাহলে ডান। তো এইভাবে করে তোমরা বাকিগুলোও দেখতে পারো, বা আশা করি যে দেখা লাগবে না, তোমরা এতটুকু ক্যালকুলেশন সবাই পারো। তো হ্যাঁ, 1.5 এর মান কত, 1.5 এর মান হচ্ছে 0.2। 1.6 এর মান কত, 0.167। 1.7 এর মান কত, 0.14। 1/8 এর মান কত, 0.125। আর 1/9 এর মান কত, 0.11। এই মানগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, বা একটু প্র্যাকটিস করবা। 5-6 বার প্র্যাকটিস করলে এনাফ হয়ে যাবে। আচ্ছা চলো সামনের দিকে যাই। আচ্ছা, বর্গমূল বা রুট, এটা একটা কঠিন যে ভাইয়া হাতে কিভাবে এত বড় বড় সংখ্যা আমরা বর্গমূল করতে পারি। তো যত বড় সংখ্যাই দেখ না কেন, আমরা ওই বড় সংখ্যাটাকে কি করতে পারি, ছোট করে ভাঙায় ফেলতে পারি।
ছোট করে ভাঙায় ওই ছোট ছোট সংখ্যাগুলোর বর্গমূলগুলো যদি আমরা মুখস্থ থাকে, যদি আমাদের মুখস্থ থাকে ওই ছোট ছোট সংখ্যার বর্গমূলগুলো, তাহলে আমরা কি করতে পারি, ওই মান দিয়ে সুন্দরভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারি। দেখো, এই জন্য আমাদের একটু কষ্ট করে 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গমূলের মানগুলো একটু মুখস্থ করা লাগবে। তো আসো আমরা একটু প্র্যাকটিস করি। কীভাবে প্র্যাকটিস করতে, দেখো 2কে যদি বর্গমূল করা হয় তাহলে কত হয় 1.4, তারপরে 3কে বর্গমূল করা হলে কত হয় 1.73। আবার এভাবে দেখো √4 আমরা সবাই জানি √4 সমান সমান কত 2। আচ্ছা, তারপরে √5 সমান সমান 2.2, √6 সমান সমান 2.4, √7 সমান সমান কত 2.65, √8 সমান সমান 2.8, √9 আমরা আবার সবাই জানি √9 সমান সমান কত 3, তারপরে √10 সমান সমান কত 3.1। তো আশা করি এই মানগুলো বেশি না, 3-4 বার পরও রিডিং পরও দেখবা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তখন আমরা কি করতে পারি, যে কোনো একটা বড় সংখ্যাকে আমরা 2 থেকে 10 পর্যন্ত ছোট ছোট আকারে গুণ আকারে ভাঙায় ফেলবো। ভাঙানোর পরে ওই সংখ্যাগুলোকে আমরা কি করব, ক্যালকুলেশন করব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তো বর্গমূলের সাথে সাথে আমাদের কিছু লগারিদমের মানও মুখস্থ করে রাখা লাগবে। কারণ কি, ভার্সিটির কিন্তু একটা কমন কোয়েশ্চেন আসে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, যে এত এর পিএইচ এর মান কত, রাইট? পিএইচ বের করার জন্য আমাদের পিএইচ বের করার কোয়েশ্চেন দিয়ে থাকে আর কি। তো পিএইচটা কীভাবে নির্ণয় করবা, যদি তোমাদের কাছে ক্যালকুলেটর না থাকে, ওইটারও উপায় আছে বা অনেক সোজা। জাস্ট আমাদের কিছু কিছু লগারিদমের মান কি রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। আর এত টেনশন করো না, অনেক বড় বড় বা অনেক কঠিন মান দিবে না, তোমাদের সাধ্যের মধ্যে থাকে এরকম মানই কোয়েশ্চেনে দিবে। তো আসো আমরা কিছু লগারিদমের মান মুখস্থ করি বা প্র্যাকটিস করি। দেখো, এই লগারিদমের মান পড়ার সময়ও আমাদের বিশেষ ধরনের একটা সিমেট্রি খুঁজে পাবা, মানে অনেক সহজে এইগুলো মনে রাখা যায়। কিভাবে, দেখো ভাইয়া, log1 এর মান আমরা সবাই জানি কত, log1 এর মান হচ্ছে 0, log2 এর মান হচ্ছে 0.3, log2 এর মান কত 0.3, log3 এর মান কত 0.1, এখানে বাড়লো কত 0.1 বাড়ছে। আচ্ছা, এই সিমেট্রিটা সামনেও পাইবা। দেখো খালি log4 এ একটুখানি চেঞ্জ আছে। log4 এ কি হয়, log4 এর মান হচ্ছে 0.6, তারপর দেখো log5 এ আবার 0.1 বাড়বে 0.7, তারপরে log6 এ 0.8। এরপর থেকে যত log6 এর পর থেকে আমাদের যখন log7 এ যাবে তখন 0.5 করে বাড়বে। কত করে বাড়বে, 0.5 করে বাড়বে। তো দেখো log7 এর মান হচ্ছে 0.85, তারপরে log8 এর মান হচ্ছে 0.9, তারপরে log9 এর মান হচ্ছে 0.95, লাস্টলি log10 এর মান হচ্ছে 1। তো আশা করি এই লগের মানগুলো তোমাদের অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, অনেক সোজা, পারবা, চাইলেই পারবা। আসো এবার ঘাত নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আরেকটা তোমাদের একটা শর্টকাট বলে দিই, যে যখনই ধরো ঘাতে ধরো সাপোজ 10⁻n আছে, যদি n ইভেন সংখ্যা হয়, ইভেন নাম্বার হয়, তার মানে কি জোড় সংখ্যা হয়, তাহলে √10n হবে 10⁻n/2, মানে 2 ভাগ হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখো, আমরা সামনে এটার দেখব, অ্যাপ্লিকেশন দেখব। আচ্ছা, আপাতত মুছে দিলাম। দেখো ঘাত 10 স্কোয়ার আছে, 10 স্কোয়ার থাকলে দেখো যতই থাকুক 10-এর উপর যদি স্কোয়ার থাকে 10 একের পরে 2টা শূন্য দিয়ে দিবা, 10-এর পরে যদি 10-এর উপরে যদি 3-এর ঘাত থাকে তাহলে একের পরে 3টা শূন্য দিয়ে দিবা, তারপর 10-এর উপর যদি 4-এর ঘাত থাকে তাহলে কত করে, একের পরে 4টা শূন্য দিয়ে দিবা, এভাবে করে যাইতে থাকবে। আচ্ছা, তো দেখো সেইভাবে লেখা আছে সব। 10 স্কোয়ারের মান কত 100, 10 কিউবের মান কত 1000, তারপর 10⁴ এর মান কত, একের পরে 4টা শূন্য, তারপর 10⁶ এর মান কত, একের পরে 6টা শূন্য, 10⁹ এর মান কত, একের পরে 9টা শূন্য। দ্যাটস ইট। আমরা একটু পারবো, আশা করি একটু ইজি, অনেক ইজি। এবার আসো 10⁻² যদি থাকে, তো আমরা কি জানি না ভাইয়া, যে ধরো x⁻⁻n, x ইনভার্স n আর কি, x ইনভার্স n থাকলে কি হয় 1/x⁻n, 1/x⁻n হয়। তার মানে যদি 10-এর উপর ধরো -2 আছে, তখন কি হয়ে যাবে 1/10² হয়ে যাবে। 1/10² হয়ে গেলে কত হয় 1/10² যদি হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো 1/10², এটাকে আমরা লিখতে পারি 1/100 বা 0.01।
তা এটারও একটা শর্টকাট উপায় আছে। শর্টকাট উপায় কি? সাপোজ ধরো আমাদের 10^5 আছে, তাহলে আমরা কি করব, 0 পয়েন্টের পরে 5 নাম্বার ঘরে দিয়ে 1 দিব, 5 নাম্বার ঘরে 1 দিব, তাহলে 0 0 0 0 1। বাকি যে 4টা ঘর থাকবে ওই 4টা ঘরকে 0 দ্বারা পূরণ করে দিব। তারপরে দেখো 10^6 সেমভাবে পয়েন্টের পরে 6 নাম্বার ঘরে 1 2 3 4 5, এই যে 6 নাম্বার ঘরে আমরা কত দিলাম, 1 দিলাম। এটা একটু নিচে লিখি, এই জিনিসটাকে একটু নিচে লিখি আমরা। ধরো এই যে 10^6 কী করবো, পয়েন্ট 0 0 0 0 0, 5টা শূন্য হয়ে গেল, তো 6 নাম্বার ঘরে 1 বসাই দিলাম। তাহলে 10^6 সমান কত, 0.0000001, 5টা শূন্য 1। আচ্ছা 10^6, তাহলে এখানে দেখো 10^2 আছে, 10^2 এর মান কত দেওয়া আছে, 0.01। তারপরে হচ্ছে 10^3 এর মান কত দেওয়া আছে, 0.001। এই দেখো ফার্স্টে 2টা 0, 3 নাম্বার ঘরে 1। তারপরে 10^4 এর মান কত, 0.123, লাস্টে 4 নাম্বার ঘরে 1। তারপরে 10^6 কত, 1 2 3 4 5, এই যে 6 নাম্বার ঘরে 1। তো আশা করি এভাবে তোমরা জিনিসটা কভার করতে পারবা অনেক তাড়াতাড়ি। সো দেখো এই জায়গায় একটা নোট আছে। নোটটা কি, যে দশমিক ডানে গেলে 10-এর পাওয়ার কমে, আর দশমিক বামে গেলে 10-এর পাওয়ার বাড়ে, মানে পাওয়ার বিয়োগ হয় আর পাওয়ার যোগ হয়। এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা সামনের স্লাইডে দেখবো। চলো দেখি। দেখো এখানে কি আছে, 6 × 10^3। তাহলে আসো এটা ক্যালকুলেশন করে ফেলি। 6 × 10^3 মানে কি, 6 × 1-এর পরে কটা শূন্য, 3টা শূন্য, তার মানে কি 6000। ঠিক আছে, হয়ে গেছে। এবার দেখো 3.25 × 10^4। আচ্ছা আমি জিনিসটা দ্বারা বোঝাই, 3.25 × 10^4। একটা জিনিস খেয়াল করো, আসো আমরা কি করতে চাই, এই দশমিকটারে 2 ঘর ডানে নিয়ে যাই। দশমিকটারে কি করি, 2 ঘর ডানে নিয়ে যাই, তাহলে কত, 325.00 লেখা যায়। তাহলে ইন্টু, এখন দেখো 10-এর পাওয়ারটা 4 আর থাকবে না। কেন থাকবে না, কারণ 10-এর পাওয়ারটা 4 থেকে 2 কমে যাবে। কেন কমবে, কারণ আমরা দশমিককে 2 ঘর ডানে নিছি। দশমিককে 2 ঘর ডানে নিলে 10-এর এই পাওয়ারের থেকে 2 কমে যাবে। কত কমে যাবে, 2 কমে যাবে, বা যত ঘর তুমি ডানে নিবা ততটুকু পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 325 × 10^, কত থাকলো, 2। বুঝছি আমরা সবাই? আচ্ছা বুঝে থাকলে দেখো ঠিক সেম প্রসেসে এবার আমরা কি করছি, আগে গেছি ডানে, এবার যাব হচ্ছে, এবার আসবো হচ্ছে বামে। দেখো 0.0023 × 10²। এখন আমরা একটা কাজ করি, এবারও আমরা কি হয়ে যাই, আবারও ডানের দিকে যাই। কই যাই, দশমিকটা ডানে নিয়ে যাই। কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে দশমিকটা যদি 3 ঘর ডানে নিয়ে যাই, তাহলে আমাদের থাকে হচ্ছে 2.3। এবার যদি আমরা ডানে নিয়ে যাই, তাহলে আমরা জানি কি, যে 10-এর উপরের পাওয়ার কি হয়ে যায়, কমে যায়। তাহলে কত কমবে, 2 × -3 হবে। তাহলে লাস্টলি সংখ্যাটা হবে 2.3 × 10^1। বুঝছি? আচ্ছা তো এইভাবে 638 × 10^3। আচ্ছা 638 × 10^3, এই জায়গায় আমরা ডানে না নিয়ে গিয়ে এবার আমরা বামে নিয়ে আসছি। কই নিয়ে আসছি, বামে নিয়ে আসছি। দেখো 638 × 10^3। এখন আমি চাই কি, যে 6-এর পরে ধরো এটা কিভাবে লেখা যায়, 63.00 × 10^3 এভাবে লেখা যায়। তা আমি চাচ্ছি কি, যে এই দশমিকটাকে আমরা 2 ঘর বামে নিয়ে আসছি, 2 ঘর বামে নিয়ে আসছি, তাহলে 6.38। যদি দশমিকে তুমি 2 ঘর বামে নিয়ে আসো, তাহলে 10-এর ঘাতটা কি হয়ে যাবে, 2 বেড়ে যাবে। তাহলে দেখো 6.38 × 10^, কত হয়ে গেল, 5। বুঝছো? আচ্ছা তারপরে হচ্ছে 96 × 10^3, 96 × 10^3। তাহলে 96 × 10^3 তোমরা এটা নিজেরা করো, যে আমরা কি করছি, 96 × 10^3 আমরা দশমিকটাকে 1 ঘর বামে নিছি। 1 ঘর বামে নিলে কি হয়ে যায়, 10-এর ঘাত 1 ঘর বেড়ে যায়, বাড়লে কি হবে, 10^-3 থেকে +1 করলে কত, 10^2 হয়। বুঝছি? আচ্ছা তো দেখো এখন পাওয়ার অ্যান্ড রুটের 2টা প্র্যাকটিস প্রবলেম আছে। তো আসো আমরা প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করার ট্রাই করি। তো দেখো এখানে কি আছে, √9 × 10^4। মনে করে দেখো, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে 10^n যদি থাকে, আর n যদি কি হয়, ইভেন নাম্বার হয়, তাহলে √10^n হয়ে যায় হচ্ছে 10^n/2। কত হয়ে যায়, 10^n/2। তো দেখো এখানে 10-এর ঘাত 4, 4 কি একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাহলে √9 × 10^4 দেখো 10^2 হয়ে গেল। কারণ কি,
10⁴ রুট করলে কত হয়? 10⁴ হয়ে যায়। কারণ কি, ঘাটটা দুই ভাগ হয়ে যায়, ঘাটটা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয়ে গেলে 10² ইন্টু √9। √9 আমরা সবাই জানি কত? 3। 10² ইন্টু 3, তার মানে অ্যান্সারটা আসতে আছে কত? 300। বোঝা গেছে? বা এটার আরেকটা সিম্পল প্রসেস আছে। সিম্পল প্রসেসটা কি দেখো, যে √9 ইন্টু 10⁴। তাহলে আমরা একটা কাজ করি, 100 ইন্টু 100 লিখি, পারি না? লিখতে পারি না? পারি। তাহলে দেখো 9 রুট করলে 3, তারপর হচ্ছে 100 রুট করলে 10, আবার 100কে রুট করলে কত হয়? 10। তার মানে লাস্টে আমাদের অ্যান্সার পাচ্ছি কত? আমরা 300। বুঝছি? আচ্ছা, তারপরে দেখো নেক্সট প্রবলেমটা। নেক্সট প্রবলেমে দেখো কী দেওয়া আছে, √15 ইন্টু 10⁷। আমরা জানি এন এর মান যদি ইভেন হয় তাহলে আমাদের রুট করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা আসো 10⁻⁷ যে n বা 10⁷ এটাকে যদি আমরা 10⁶ বানাই ফেলতে পারি আমাদের জন্য সোজা। তো আসো বানাই। তাহলে কি হবে? 15 ইন্টু 10 ইন্টু 10⁶ লেখা যায়? যায়। তারপরে এটাকে আমরা ধরো কি করব, 10⁶টাকে বাইরে বের করে ফেলবো, 10⁻³ হয়ে গেল। আর তাহলে কি থাকে? 15 ইন্টু 10, তার মানে কত থাকে? 150। আচ্ছা, 150 যদি হয় ইন্টু 10⁻³ হয়। এবার আসো 150টা আমরা ছোট ছোট করে ভাঙাই, মানে ছোট সংখ্যায় ভাঙাই ফেলি। তাহলে দেখো তো লেখা যায় না? 25 ইন্টু 6 লেখা যায়। 25 ইন্টু 6 সমান কত? 150 হয়, ইন্টু 10³ লেখা যায়। এবার আসো 25 রুট করলে কত হয়? 5। তারপরে 25 রুট করলে 5 হয়, 5√6 ইন্টু কত? 1000। এবার যে ফার্স্টে বের হয়ে যাও যে √6 এর মান কত? √6 এর মান হচ্ছে 2.4 ইন্টু 5 ইন্টু 1000। দেখছো? অনেক সোজা না? তাহলে কত দেখো, 2400 ইন্টু 5, তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে 24 ইন্টু 5। এটা কী করবা? গুণ করবা। কীভাবে গুণ করা যায়? আসো, 2400 ইন্টু 5, তাহলে কত হয়? 0 0, 4 5 20, 0 হাতে থাকে 2, 5 গুণে 10 আর 2 কত? 12। তার মানে অ্যান্সার হচ্ছে 12,000। তো আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই মানটা আসলে ক্যালকুলেটরে যদি দাও তাহলে অন্য একটা মান দিবে। কারণ কি, আমাদের হাতের ক্যালকুলেশনে আমরা অনেকগুলো দশমিকের পরের মান স্কিপ করে ফেলি, ওগুলাকে ধরিই না, আমরা গণাই ধরি না। তো দ্যাটস ওয়াই আমাদের এরকম সিগনিফিকেন্ট ফিগার আসে, বা সিগনিফিকেন্ট ফিগার যারা জানো না, মানে সহজ ফিগার আসে যেটা দ্বারা আমরা সুন্দরভাবে অ্যান্সারটা, যেটা সিগনিফিকেন্ট ফিগার আসে। তো সিগনিফিকেন্ট ফিগার দ্বারা আমরা কী করতে পারি? সহজেই বুঝতে পারি যে আচ্ছা এই অ্যান্সারটা হবে এত, ক্যালকুলেটর ছাড়া। তো তোমাদের ভার্সিটির পরীক্ষাতে মেইনলি তোমাদের হচ্ছে গিয়ে MCQ থাকে। তো MCQতে 4টা অপশন থাকে। কয়টা অপশন থাকে? 4টা অপশন থাকে। তো দেখবা কি অনেক সোজা সোজা অপশন দেওয়া থাকবে, যেমন 5.5 দেওয়া থাকবে, 6.5 দেওয়া থাকবে, 7.5 দেওয়া থাকবে, 8.5 দেওয়া থাকবে। তো তুমি দেখবা 6.5 পেয়ে গেছো, তো তুমি ওটাকে দাগায় ফেলবা। এরকমও থাকতে পারে। আবার ধরো সাপোজ 10/15 এরকম আকারও থাকতে পারে। তো তোমরা সহজভাবেই কী করতে পারবা? অ্যান্সারগুলো দাগাইতে পারবা। আর যদি সামহাও তোমাদের পক্ষে পসিবল না হয়, যেমন সামনে একটা আমরা ম্যাথ দেখব, ওই ম্যাথটা দেখলে তোমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আমরা এটা সলভ করতে পারি। তো দেখো, আমরা একটু মুছে দিই, মুছে আমরা এই ম্যাথটা সলভ করি। চলো, যে 3.7 ইন্টু 10⁵। তো আমরা একটা কাজ করি, 3.7 ইন্টু 10 ইন্টু 10⁴ লিখতে পারি। তাহলে কি 10² বের হয়ে গেল রুটের থেকে। তাহলে কত আসে? 3.7 ইন্টু 10 কত হয়? 37। আচ্ছা, দেখো তো 37কে কি কোনোভাবে ভাঙানো যায়? 37কে কোনোভাবে ভাঙানো যায় না। কিন্তু 37-এর রুটও তুমি জানো না কত মান। তখন কি করবা? 37টাকে 36 ধরবা, মনে মনে 36 ধরবা, মনে মনে 36 ধরে তাহলে দেখো অ্যান্সারটা বের করো, কত হয়? 36 রুট করলে 6 আসে, তাহলে অ্যান্সার হচ্ছে 600। এখন দেখবা যে অপশনে 4টা অপশন থাকে, 4টা অপশনে কোনটার মান 600-এর কাছাকাছি? 4টা অপশনের মধ্যে কোনটার মান 600-এর কাছাকাছি? ধরো সাপোজ ঘ নাম্বারে 600-এর কাছাকাছি 6.08 সামথিং একটা মান আছে। বাকিগুলোতে ধরো 700 দেওয়া থাকবে, 700.08, তারপর ধরো 550, 650 এগুলো দেওয়া থাকবে। তো ওগুলোতে না গিয়ে তুমি 600 দাগায় ফেলবা। তো এইটা হচ্ছে একটা অনেক বড় রুল হ্যান্ড ক্যালকুলেশনে, যে ধরে ধরে আমাদের এভাবে অ্যান্সারটা বের করতে হয়। তো আশা করি তোমাদের তোমরা বুঝছো এই ক্যালকুলেশনটা।
তো আসো পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে, প্রবলেমটা দেওয়া আছে, দেখো এই জায়গায় এটা অনেক সিম্পল একটা ম্যাথ। 4 এর রুট করলে কত হয় 2, তারপরে 10^18, 18 এর হাফ কত 10^9, আর নিচে কত আছে 25, 25 এর রুট করলে কত হয় 5, বুঝছি। এবার আসো 2 ইন্টু 10 করে ফেলি, ইন্টু 10^8 করি, কোনো সমস্যা আছে নাই, ডিভাইড বাই 5। তাহলে দেখো 5 10 দ্বারা যদি 10কে যদি 5 দ্বারা ভাগ করে দিলে 2, তাহলে 2 দুগুণে কত হয় 4, 2 দুগুণে কত হয় 4 ইন্টু 10^8। তোমাদের অ্যান্সারে এটাই দেওয়া থাকবে। বা 4-এর পরে কয়টা শূন্য, 4-এর পরে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য, এত তোমার হচ্ছে অ্যান্সার। অনেক সোজা, অনেক সোজা, ঠিক আছে। তো এখন হচ্ছে ত্রিকোণমিতির পালা। ত্রিকোণমিতির মানগুলো এগুলো হচ্ছে সবই মুখস্থ করতে হয়, বা তোমরা 9-10 থেকে পড়ে আসতেছো, তো এগুলো নিয়ে সমস্যা হবে না আশা করি। দেখো sin 0 ডিগ্রির মান কত 0, দেখো sin 0 ডিগ্রির মান কত 0, তারপরে sin 30 ডিগ্রির মান কত হাফ বা 0.5, sin 45 ডিগ্রির মান কত 1/√2, আবার 0.707। বা এই মানটা আসলে তোমাদের লাগে না, তোমাদের 1/√2ই দেওয়া থাকবে, যেহেতু 4টা অপশন আছে তোমরা পারবা। তারপরে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত √3/2, তারপরে sin 90 ডিগ্রির মান কত 1। তারপর দেখো cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, এটা কমপ্লিটলি সাইনের উল্টা। cos 30 ডিগ্রির মান কত √3/2, 0.866। তারপরে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মান আর sin 45 ডিগ্রির মান সমান, সবসময় মনে রাখবা। cos 60 ডিগ্রির মান কত হাফ, আর cos 90 ডিগ্রির মান কত 0। আশা করি এগুলো তোমরা পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো এখানে আরেকটা প্র্যাকটিস প্রবলেম আছে, তো চলো এটা করি। দেখো কি দেওয়া আছে, √2 ইন্টু 45 ডিভাইড বাই 9.8, এটা কীভাবে আমরা ক্যালকুলেশন করব। দেখো আমরা একটা কাজ করি, ফার্স্টে 2টাকে রাইখা দিই, 45টাকে আমরা ভাঙাই ফেলি। 45টা আমরা ভাঙায় কি লিখতে পারি জানো, 5 ইন্টু 9, 5 9 45, আর 98টাকে আমরা 9.8টাকে আমরা 98 লিখবো, যার ফলে উপরে একটা 10 আমরা গুণ করে দিব। একটু আশা করি বুঝছো সবাই। আচ্ছা, বুঝে থাকলে এবার আসো 2 দ্বারা 98টাকে ভাগ করে দিলে কত হয় 49। আচ্ছা, তারপরে দেখো √49 লিখলাম, 2 কাটাকাটি গেল, 5 ইন্টু 10 √50, আর 9 রে বের করে ফেললে কত হয় 3। আচ্ছা, বা √49 কত 3/7। এবার √50 কি লেখা যায় 25 ইন্টু 2, 25 ইন্টু 2, বা 3 ইন্টু 5 ইন্টু √2 ডিভাইডেড বাই 7। এখন বলো তো √2 এর মান কত ছিল, √2 এর মান ছিল 1.44, 3 ইন্টু 5 ইন্টু 1.44 ডিভাইডেড বাই কত 7। এই জিনিসটাকে কীভাবে আরও ছোট করতে পারি, তাহলে 3 5 15 ইন্টু 1.44 আছে, এটাকে আমরা 144 লিখে ফেলি, 144 লিখি, 7 দিয়ে আর 100 দ্বারা ভাগ করে দিই। তাহলে উপরে দেখো 15 3 মানে 20, তাহলে 3 ইন্টু 144 ডিভাইডেড বাই 7 ইন্টু 20, তাহলে নিচে হচ্ছে 140 আর উপরে হচ্ছে 3 ইন্টু 144। তারপর এটাকে তোমরা সিম্পলিফাই করবা, এটাকে তোমরা সিম্পলিফাই করে ফেলবা, সিম্পলিফাই করে যে অ্যান্সারটা আসবে সেটাই তোমরা দাগায় ফেলবা। আমার এখানে জায়গা নাই তাই আমি আর করতেছি না। আর হচ্ছে যে এই ম্যাথটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, এটা প্র্যাকটিস করার মতো কি, এটা একবারে ইজি ম্যাথ। দেখো আমি তোমাদের বুঝাই দিই, 20 স্কোয়ার করলে কত হয় 400, মাইনাস 10 স্কোয়ার করলে 100, তারপরে 2 ইন্টু 100 মানে কত 200, তার মানে কি থাকে 300 ডিভাইড বাই 200, তার মানে 3/2, 3/2 অ্যান্সার। ইজি, অনেক ইজি, আশা করি পারবা। তারপরে এই দুটো প্র্যাকটিস আছে, এই দুটো প্র্যাকটিস তোমরা নিজেরা নিজেরা করবা। তো চলো এখন কিছু ম্যাজিক্যাল স্কোয়ার রুট মানে কিছু হ্যাক্স দেখবো। হ্যাক্স বলতে দেখো 0.11 যদি তুমি রুট করো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 0.33, তারপরে 0.2টাকে যদি তুমি রুট করো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 0.44, 0.3 থেকে যদি তুমি রুট করো তাহলে আসবে কত 0.55, 0.44কে যদি তুমি রুট করো তাহলে আসবে কত 0.66, 0.55কে যদি তুমি রুট করো তাহলে আসবে কত 0.77, 0.66কে যদি তুমি আবার রুট করো আসবে কত 0.88। তো এটা অনেক সুন্দর একটা জিনিস না, এটা অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়েছে। কীভাবে হয়ে যায় দেখো, শুরু হবে 0.33 থেকে, শুরু হবে কত 0.33 থেকে, তারপরে
0.11 করে বাড়তে থাকবে, 0.11 করে বাড়তে থাকবে। দেখো 0.11 এর রুট হচ্ছে 0.33, তারপরে 0.11 করে বাড়তেছে 0.44, 0.55, 0.66, 0.77, 0.88। অনেক মজার না? এটা অনেক মজার। তো আশা করি এটা অনেক সহজেই তোমরা বুঝে ফেলবা অনেক তাড়াতাড়ি। আচ্ছা, এবার আসো সেই কাঙ্ক্ষিত পিএইচ এর ম্যাথ। ওই যে লগারিদমের মান যে আমরা মুখস্থ করছিলাম, কেন করছিলাম, এখন আমরা এটার প্রয়োগ করব। আসো। আচ্ছা দেখো ফার্স্ট কেজে কি হবে, যখন হাইড্রোজেন প্লাস দেওয়া থাকবে, মানে কি এইচ প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে, আমাদের পিএইচ নির্ণয় করতে হবে। ধরো সাপোজ ঘনমাত্রাটা দেওয়া আছে 0.0007, এই যে এক্সাম্পলে দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে দেখো 10-এর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে কই আনবো, আমরা সামনে আনবো মডুলাস চিহ্ন দ্বারা। মডুলাস মানে কি, 10-এর উপর যদি মাইনাস পাওয়ারও থাকে তাহলে আমরা আনবো কত, 4, মাইনাসটা কাটাকাটি হয়ে যাবে। 4 থেকে মাইনাস করো লগের, আর ওই যে প্রথম অঙ্কটা আছে ঘনমাত্রার যে প্রথম অঙ্ক, এই দেখো 0.0007, মানে 7 আছে, তো এই লগের 7টাকে আমরা মাইনাস করে দেবো। তো চলো দেখো এই ম্যাথটা করি আমরা করি। দেখো এক্সাম্পল কি, এই হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.0007, তার মানে এটাকে আমরা লেখা যায় কীভাবে, 7 × 10⁻⁴, মনে আছে কিছুক্ষণ আগে করে আসছি। তো হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কত হয়ে গেল, 7 × 10⁻⁴। এবার আসো আমরা কি করতে পারি, এটার পিএইচ নির্ণয় করতে পারি। দেখো 10-এর মান মাথায় কত মান আছে, -4, তাহলে আমি সূত্র যে ফর্মুলা অ্যাপ্লাই করি, -4 মডুলাসে দিয়ে দিলাম, মাইনাস লগ প্রথম অঙ্কটা কত, 7, এই যে লগ অফ 7। তাহলে দেখো -4টা 4 হয়ে যাবে, 4 মাইনাস লগ 7-এর মান কত, লগ 7-এর মান হচ্ছে, মনে করে দেখো 0.85, কত 0.85। তাহলে আমাদের মানটা আসছে কত, 4 থেকে যদি 0.85 গেলে 3.15। তাহলে আমাদের পিএইচ এর মান কত, কাঙ্ক্ষিত পিএইচ এর মান হচ্ছে 3.15। আচ্ছা, ফর্মুলা 2, যদি পিএইচ দেওয়া থাকে আমাদের ঘনমাত্রা নির্ণয় করতে বলে, কি যদি পিএইচ দেওয়া থাকে আমাদের ঘনমাত্রা নির্ণয় করতে, তাহলে আমরা ব্যাক প্রসেস ইউজ করব। ব্যাক প্রসেসটাকে আমরা ধরো পিএইচ দেওয়া আছে কত, 7.4 হলে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কত। তো দেখো 7.4 আছে, আমরা একটা কাজ করি, এটার ভাঙাইতে পারি কিভাবে, 7.4, আচ্ছা আমরা একটা কাজ করি, 8 - 0.6 করতে পারি। তাহলে 8 করে ফেললাম, আর মাইনাস, এখন 0.6-এর জন্য লগের কত মান আছে বলো তো, লগের 4 কি হয়, 0.6-এর জন্য হয়। তাহলে দেখো 8 মাইনাস লগ অফ 4, অ্যান্সারটা আমরা কি লিখতে পারি, 4 × 10⁻8। ব্যাক প্রসেস, কারণ আমরা যখন 4 × 10⁻8 ছিল তখন আমরা কি করতাম, মাইনাস এটাকে সামনে আনতাম, লগ অফ 4 দিতাম। তো এই যে লগ অফ 4টার 4 সামনে এসে পড়লো, × 10⁻8 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো বেশিটুকু নাই, মেমোরাইজিং পার্ট আছে। মেমোরাইজিং পার্ট কি, জি এর মান মুখস্থ করবা 9.8কে আমরা ওই যে 10 ms/2 ধরে ফেলবো, আর 32 ফিট/সেকেন্ড² ধরে ফেলবো। তারপরে জি এর মান যদি পাই দ্বারা ভাগ করি আমাদের অ্যান্সার আসে হচ্ছে 3.2। জি এর মানকে যদি আমরা পাই দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে কত, 3.2। আর পাই দ্বারা যদি গুণ করি জি এর মানকে, তাহলে অ্যান্সার আসে 30.8, আর π² মানে হচ্ছে 9.8। তো ইয়েস, থ্যাংক ইউ তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য, আমার বকবকানি শুধু শোনার জন্য। বাট আশা করি কিছুটা হলেও তোমরা উপকৃত হবা এই ভিডিওটার দ্বারা। যদি উপকৃত হও তাহলে ভাইয়ের জন্য দোয়া করো, আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, পরে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন স্টে সেফ। আসসালামু আলাইকুম।